হামলাকারীরা কি তাহলে সত্যিই আইনের নাগালের বাইরে চলে গেল? ওসমান হাদির উপর চালানো এই বর্বর হামলার পর পুলিশ কি আদৌ মূল শুটারদের গ্রেপ্তারের ব্যাপারে কোনো বাস্তব আশা ধরে রেখেছে? রাজধানীর বুকে এমন দুঃসাহসিক ও চাঞ্চল্যকর ঘটনার পর দেশ জুড়ে যখন প্রত্যাশা ছিল দ্রুতই অপরাধীরা ধরা পড়বে, ঠিক তখনই তদন্তের অগ্রগতিতে সামনে আসছে এক গভীর হতাশার ছবি। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, হামলার সঙ্গে সরাসরি জড়িত ব্যক্তিরা এখন আর ঢাকায় তো নয়ই, এমনকি বাংলাদেশেও নেই। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে তারা সীমান্ত পেরিয়ে চলে গেছে বিদেশে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এত বড় অপারেশনের পর তারা কিভাবে নির্বিঘ্নে পালিয়ে যেতে পারল? সবচেয়ে বিস্ফোরক তথ্যটি হলো, এই হামলার পুরো নকশা তৈরি করা হয়েছিল ঢাকার অদূরে সাভারের একটি অভিজাত রিসোর্টে বসে। রিসোর্টটির নাম গ্রিন জোন। দিনের পর দিন সেখানে চলে বৈঠক, নজরদারি ও রেকি। এই ভয়ঙ্কর পরিকল্পনার একমাত্র কারিগর ছিলেন না শুটার ফয়সাল করিম মাসুদ, তার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন তার স্ত্রী শ্যালক এবং একজন ঘনিষ্ঠ নারী বন্ধু। ওসমান হাদির ওপর হামলার পেছনের অন্ধকার ষড়যন্ত্র, সাভারের সেই রিসোর্টে হওয়া গোপন বৈঠক এবং পুলিশের বর্তমান অবস্থান, সবকিছু নিয়েই আজকের এই গভীর অনুসন্ধান। তদন্তের শুরুতেই চোখ রাখতে হয় সাভারের গ্রিন জোন রিসোর্টের দিকে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী এই রিসোর্টই ছিল হামলাকারীদের অপারেশনাল হাব, এক কথায় তাদের কন্ট্রোল সেন্টার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সন্নিকটে অবস্থিত এই রিসোর্টে কর্মরত ছিলেন মারিয়া নামের এক নারী। তদন্তে নিশ্চিত হওয়া গেছে, এই মারিয়াই ছিলেন মূল শুটার ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ বান্ধবী। পুলিশের হাতে আসা তথ্য বলছে, হামলার ঠিক আগ মুহূর্তে ফয়সাল এবং মোটরসাইকেল চালক সহযোগী আলমগীর এই রিসোর্টেই অবস্থান করেছিলেন। প্রশ্ন উঠেছে, কেন ঢাকার বাইরে এই জায়গাটিকেই তারা বেছে নিল? তদন্ত কর্মকর্তাদের ধারণা, রাজধানীর ভেতরে বা জনবহুল এলাকায় বৈঠক করলে নজরে পড়ার ঝুঁকি ছিল অনেক বেশি, তাই মারিয়ার কর্মস্থলকে তারা নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করে। সেখানে নির্ধারণ করা হয় হামলার সময়, স্থান ও কৌশল। গুলি চালানোর পর কোন পথে পালাতে হবে সেই এসকেপ প্ল্যান ও চূড়ান্ত হয় এই রিসোর্টে বসেই। রিসোর্টের কর্মী হওয়ায় মারিয়ার পক্ষে গোপনীয়তা বজায় রাখা সহজ ছিল। পুলিশ তাকে গ্রেফতার করার পর রিমান্ডে নিয়ে এই ষড়যন্ত্রের বহু অজানা তথ্য বেরিয়ে আসবে বলে আশাবাদী। এখন আসা যাক গ্রেপ্তারের প্রসঙ্গে। র্যাব ও পুলিশের যৌথ অভিযানে এ পর্যন্ত 6 জনকে আটক করা হয়েছে, কিন্তু এখানেই রয়েছে বড় প্রশ্নচিহ্ন। গ্রেফতার হওয়া কেউই সরাসরি গুলি চালায়নি কিংবা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তাহলে তারা কারা? মূল শুটার ফয়সাল ধরা না পড়ায় আইনশৃঙ্খলা বাহিনী তার আশেপাশের সহযোগী বলয়কে টার্গেট করেছে। আটক হয়েছেন তার স্ত্রী সামিরা, শ্যালক শিপু এবং বান্ধবী মারিয়া। তদন্তে দেখা গেছে, হামলার আগে ও পরে ফয়সালের সঙ্গে এদের ঘন ঘন যোগাযোগ ছিল। বিশেষ করে হামলার পর আত্মগোপনে যাওয়ার সময় তথ্য ও লজিস্টিক সহায়তা দিয়ে তারা ফয়সালকে সাহায্য করেছে বলে পুলিশের ধারণা। তবে পুলিশের জন্য সবচেয়ে বড় ধাক্কা এসেছে মূল আসামিদের অবস্থান নিয়ে। একাধিক দায়িত্বশীল সূত্র এবং গণমাধ্যমের তথ্য অনুযায়ী শুটার ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীরকে গ্রেফতারের বিষয়ে পুলিশ কার্যত আশা ছেড়ে দিয়েছে। যদিও শুনতে অবিশ্বাস্য, বাস্তবতা হলো আইনশৃঙ্খলা বাহিনীর দৃঢ় ধারণা হামলাকারীরা ইতিমধ্যে বাংলাদেশ ছেড়ে ভারতে প্রবেশ করেছে। ঘটনার পরপরই ফয়সাল ও আলমগীরের অত্যন্ত কৌশলে নিজেদের ডিজিটাল উপস্থিতি মুছে ফেলে। মোবাইল ফোন বন্ধ, লোকেশন অফ, সবকিছু নিখুঁতভাবে করে তারা ঢাকা ছাড়ে। তদন্তে জানা গেছে, প্রথমে তারা ময়মনসিংহে যায়, এরপর হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে মেঘালয়ের দিকে পাড়ি জমায়। সীমান্তের কাঁটাতার বা চেকপোস্ট তাদের থামাতে পারেনি। এই পলায়নে সহায়তা করেছে স্থানীয় মানব পাচারকারী চক্র। ইতিমধ্যে শেরপুরের নালিতাবাড়ি এলাকা থেকে সিবিনিয়ন দিও ও সঞ্জয় চিসাম নামের 2 দালালকে গ্রেফতার করেছে পুলিশ। তারা পেশাদার মানব পাচারকারী, মোটা অঙ্কের টাকার বিনিময়ে সীমান্ত পারাপারের ব্যবস্থা করে দিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশের ভাষায়, পাখি খাঁচা ছেড়ে উড়ে গেছে। এখন তাদের ফিরিয়ে আনা কেবল দীর্ঘ আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার বিষয়। ফয়সাল করিম মাসুদ এই নাম এখন সর্বত্র আলোচিত, কিন্তু তিনি কে? তদন্ত বলছে তিনি কোনো সাধারণ অপরাধী নন। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ছিলেন তিনি। 2019 সালের কমিটিতে তার নাম ছিল। তার অপরাধ ইতিহাস বরাবরই হাই প্রোফাইল। গত বছর ঢাকার আদাবরে একটি ইংরেজি মাধ্যমে স্কুলে 17 লাখ টাকা ডাকাতির ঘটনায় তিনি ছিলেন মূল পরিকল্পনাকারী। একাধিকবার বিদেশি অস্ত্রসহ র্যাবের হাতে গ্রেপ্তার হন তিনি। এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তাকে ধরিয়ে দেওয়ার জন্য 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন। অথচ সেই ঘোষিত ফেরারি আসামি পুলিশের চোখ ফাঁকি দিয়ে একটি রিসোর্টে বসে হামলার ছক কষে। হামলা চালিয়ে আবার দেশ ছেড়ে পালিয়েও গেল।
এটা কি গোয়েন্দা নজরদারির চরম ব্যর্থতা নয়? সেই প্রশ্ন এখন অবধারিতভাবেই উঠছে। তদন্তে উঠে এসেছে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য। হামলায় ব্যবহৃত মোটরসাইকেল, সিসিটিভি ফুটেজে দেখা সেই বাইকটির নিবন্ধিত মালিক আব্দুল হান্নান। তাকেও গ্রেফতার করেছে পুলিশ। আদালতে হান্নান দাবি করেছেন তিনি অসুস্থ ছিলেন এবং বাইকটি আগেই বিক্রি করে দিয়েছিলেন। তবে মালিকানা হস্তান্তর না হওয়ায় সন্দেহের তালিকায় পড়েছেন তিনি। রিমান্ডে নিয়ে পুলিশ খতিয়ে দেখছে তিনি সত্যি নির্দোষ নাকি এই পরিকল্পনার অংশ। এই মুহূর্তে পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়েছে তাতে ওসমান হাদির পরিবার ও অনুসারীদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বাড়ছে। মূল অপরাধীরা ধরা না পড়ায় নিরাপত্তাহীনতার অনুভূতি তীব্র হচ্ছে। ফয়সাল ভারতে অবস্থান করছে এমন তথ্য নিশ্চিত হওয়ার পর শুরু হয়েছে কূটনৈতিক তৎপরতা। পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে। বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, আসামিরা যদি ভারতের ভূখণ্ডে থাকে তাহলে তাদের গ্রেফতার করে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। ভারত সরকার আশ্বাস দিয়েছে তাদের মাটি ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে কোনো অপকর্ম করতে দেওয়া হবে না। তবে বাস্তবতা হলো আসামি প্রত্যর্পণ একটি দীর্ঘ ও জটিল প্রক্রিয়া। ওসমান হাদির শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট অনুযায়ী তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। মাথায় গুলিবিদ্ধ হওয়ায় তার অবস্থা এখনও আশঙ্কাজনক। পুরো দেশ তার সুস্থতার জন্য প্রার্থনায় রত। কিন্তু প্রশ্ন থেকে যায়, যদি হামলাকারীরা বিচার এড়িয়ে বিদেশে স্বাচ্ছন্দ্যের জীবন কাটায় তবে সেটি হবে আইনের শাসনের জন্য এক ভয়াবহ আঘাত। সব মিলিয়ে কি দাঁড়ায়? সাভারের গ্রিন জোন রিসোর্টে বসে ঠান্ডা মাথায় হামলাকারীর পরিকল্পনা, স্ত্রী, শ্যালক ও বান্ধবীর সহায়তায় মানব পাচারকারীদের মাধ্যমে সীমান্ত পেরিয়ে পলায়ন। পুরো ঘটনা প্রবাহ যেন থ্রিলার সিনেমার চিত্রনাট্য। পুলিশ এখন দুই দিকেই জোর দিচ্ছে। এক, দেশে থাকা ফয়সালের নেটওয়ার্ক ও স্লিপার সেল ভেঙে ফেলা। দুই, ইন্টারপোল ও কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করা। তবে অনেক পুলিশ কর্মকর্তার নাম প্রকাশ না করার সত্ত্বে স্বীকার করেছেন সীমান্ত পার হওয়া আসামিকে দ্রুত ফিরিয়ে আনা প্রায় অসম্ভব। দর্শক, সাভারের রিসোর্টে বসে এমনই হাই প্রোফাইল হামলার ছক কষা এবং অপরাধীদের এভাবে পালিয়ে যাওয়ার ঘটনায় আপনার মতামত কি? সীমান্ত নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি কি আরও শক্ত হওয়া উচিত ছিল না? কমেন্টে আপনার সুচিন্তিত মতামত জানান। এমন সব চাঞ্চল্যকর ঘটনার ভেতরের খবর, গোপন তথ্য ও গভীর বিশ্লেষণ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে কোনো আপডেট মিস না হয়। ধন্যবাদ।